টানাপোড়েনের মাঝেই বাণিজ্য সম্পর্ক উন্নয়নে তোড়জোড় দিল্লির, সমান অংশীদারিত্ব চায় বাংলাদেশ। রাজস্ব কাঠামো আরও জনবান্ধব করতে চায় সরকার, এনবিআর ভেঙে শিগগিরই 2 স্বতন্ত্র প্রতিষ্ঠান। কাটছে না গ্যাস সংকট, বাড়েনি এলএনজি সরবরাহ, সরকারকে দোষারোপ অনুচিত বললেন তথ্য উপদেষ্টা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতা শনাক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন কর ব্যবস্থা আরও সহজ আর জনবান্ধব করার। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এনবিআরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে রাজস্ব সম্মেলন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। শোনেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে বর্তমান সরকারকে। এখন ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কারো উপর করের বোঝা বারবার না চাপিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দেন তিনি। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য যদি সরকার প্রয়োজন মনে করে অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, এনবিআর এর সাফল্যের উপরে নির্ভর করে সরকারের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। তাই আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে তাগিদ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2টি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় স্বাধীনভাবে কাজ করবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজস্ব নীতি বিভাগ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে। বলেন, কর প্রদান প্রক্রিয়া সহজ করা হবে, যেখানে গুরুত্ব দেওয়া হবে সব অংশীজনদের মতামত। তিনি বলেন, বাড়তি রাজস্ব আদায়ের জন্য করদাতাদের উপর বাড়তি চাপ প্রয়োগ করা যাবে না, তবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দিতে হবে কঠোর ব্যবস্থা। বলেন, রাজস্ব কেবল আয় ব্যয়ের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য গঠনেরও প্ল্যাটফর্ম। এনবিআরকে 2টি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লেও এখনও গ্যাস সংকট কাটেনি রাজধানী ফিলিং স্টেশনগুলোতে। চলমান এই সংকটে আর্থিক ক্ষতিতে পাম্প মালিকরা, বেতন ভাতাও পাচ্ছে না অনেক কর্মী। 6 বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারীর কাজ করেন মোর্শেদ জাহান। সংকটের কারণে বন্ধ এই স্টেশনের কার্যক্রম। সারাদিন বসে থেকে পার করছেন সময়, পাচ্ছেন না পারিশ্রমিকও।
প্রায় 2 মাস হইতেছে আমাদের কোনো বেতনও পাচ্ছি না। এখন এই অবস্থা, অনেক লোক চলে যাইতেছে, কি করব এখানে? একই দৃশ্য রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পের। মাঝে মাঝে গ্যাসের সরবরাহ বাড়লেও বেশিরভাগ সময় মিলছে না জ্বালানি, নেই পর্যাপ্ত চাপও। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে স্টেশনগুলো। গ্যাসের অবস্থা খুবই খারাপ, মাত্র 30 টাকা 40 টাকা, এখন তো ঢুকলে মাত্র 85 টাকা। আমার গাড়িতে 60 গ্যাস আছে, তারপরেও গ্যাস ঢুকে নাই। কোন জায়গায় প্রেশার আছে ওই পাম্পে যাব এখন। গ্যাস সংগ্রহে যানবাহন চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কমছে আয়, বাড়ছে হতাশা। 3-4 ঘন্টা লাগে, অনেক বড় সিরিয়াল, কিন্তু এই যে শেষ পর্যন্ত তাকে গ্যাস লইছে যাই জমা দিতে পারি না, আমাদের বেতন হয় না। আমাদের জমায় উঠে না, আমরা নিজেরা কি আয় করবো, আমরা জমা উঠাতে কষ্ট। এদিকে আজ থেকে সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মেলেনি কোনো সুখবর। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই মানুষের ভোগান্তির জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অনুচিত। ময়মনসিংহে কথা বলেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল। আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। হাসিনা জ্বালানি খাত নিয়ে যা তা করতে পেরেছে, এই সরকার করতে পারবে না। নিত্যপণ্যের বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ডিম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় বেড়েই চলেছে দাম। বিক্রেতাদের দাবি, উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই সংকট। তবে কিছুটা কমেছে পেঁয়াজ আর কাঁচামরিচের দাম। কম খরচে প্রোটিনের ভালো উৎস মনে করা হয় ডিমকে, কিন্তু হঠাৎ করেই লাগাম ছাড়া বাজার। সপ্তাহের ব্যবধানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকায়। বলতে পারবো না ডিমের দাম কেন বাড়তে। মূলত আমরা খুচরা ব্যবসায়ী মিলে পাইকারি খুচরা মিলে বিক্রি করি। অনেক জায়গার মধ্যে বন্যা হয়েছে, যার কারণে আপনার খামারটা অনেক লসের মধ্যে আছে, যার কারণে দাম একটু বাড়ছে আর কি। আমাদের তো কষ্ট হচ্ছে, 120 টাকা নিচে আগে, এখন 150 টাকা। ডিমের দাম যদি বেড়ে যায় তাতে করে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে আমাদের জন্য খুবই অসুবিধা হয়। গেল বছরে একই সময়ে কিছুটা হলেও কম ছিল দর। এবার চড়া দামের কারণ জানা নেই বিক্রেতাদের। ব্যবস্থাপনায় হলো সরবরাহ। বিশ্লেষকরা বলছেন, কেবল সরবরাহের অজুহাত না দেখে ডিমের বাজারে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা খতিয়ে দেখতে নিয়মিত অভিযান জরুরি। একটা জিনিসের মূল্য হঠাৎ করে আপনার 25% বৃদ্ধি পাবে, এটার তো কোনো কারণ থাকে না। সেই কারণটা নিরূপণ করাটা জরুরি। সেই জন্যই তদারকিটা দরকার, যে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে। ডিমে পুরোপুরি স্বস্তি না মিললেও হাফ ছাড়ার সামান্য সুযোগ মিলছে কাঁচামরিচ ও পেঁয়াজের মূল্যে। এই সপ্তাহে কিছুটা হলেও কমেছে উত্তাপ। পেঁয়াজ গেছে সপ্তাহ একটু বেশি ছিল, গেছে সপ্তাহ ছিল আপনার 70 টাকা, এখন আবার একটু কমছে, এখন 60 টাকা চলতে আছে। পেঁয়াজ মোটামুটি পেঁয়াজ বাড়িতে আসা লাগবে না, পেঁয়াজ আমাকে যেডি আছে এডি চলবে। মরিচ ঠিক মতন আইতেছে, আমরা ঠিক মতন পাইতেছি না, মরিচের কোনো অভাব নাই, ঘাটতি নেই। টিসিবির তথ্য বলছে, গেল সপ্তাহে পেঁয়াজের দাম ঠেকেছিল 75 থেকে 85 টাকা কেজিতে। 15 থেকে 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। কাঁচামরিচের দাম ঠেকেছিল 200 টাকায়, এখন মিলছে 100 থেকে 120 টাকায়। এক পণ্যের দাম কমলে অন্য পণ্যের দাম বাড়ার নিত্যদিনের খেলা বন্ধের দাবি ক্রেতাদের। মরিয়ম আজিজ মোরেন, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ঢাকার সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশেই সমানভাবে উপকৃত হবে এমন অংশীদারিত্ব চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মাঝেই ঢাকায় দেশটির 18 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে তাদের সংবর্ধনার আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে আসে তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গটি। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের দিল্লি সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভারত। And he was the first one to send him an invite to come to India.
and our Honorable Speaker had come here, and then our External Affairs Minister had come to Bangladesh, then I am here. The reason I am telling this that we are eagerly waiting, and I am so hopeful. There are issues. There is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy, it's something other than democracy. তবে প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানের কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুই দেশই সমানভাবে উপকৃত হবে। Competitive production capabilities, geographical proximity, and opportunities to connect with markets beyond Bangladesh. Our economic zones provide Indian companies with opportunities to establish dedicated manufacturing and export facilities. We would particularly welcome investments that bring technology, integrate local suppliers, and create employment, and in the process connecting Bangladeshi products into the regional and global value chains. এর আগে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলটি। এ সময় বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তিগত খাতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় তারা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। নতুন সরকারের 180 দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয় বেড়েছে। রপ্তানিতেও এসেছে সাময়িক গতি। তবে গতি ফেরেনি বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প উৎপাদনে। যদিও আমদানি বাড়ার সূচক নতুন বিনিয়োগের ইঙ্গিত দেয়, আর বৈদেশিক খাতের স্থিতিশীলতা অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর একটি ভিত্তি তৈরি করেছে। বিশেষজ্ঞদের মত, সতর্কভাবে এগোতে হবে সরকারকে। দুই দশক পর ক্ষমতায় এসে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় বিএনপি, যেখানে বাড়তি বিনিয়োগ টানার মাধ্যমে নতুন কর্মসংস্থান বৃদ্ধিতে দেয়া হয় গুরুত্ব। নেওয়া হয় বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে অর্থনীতির মূলধারায় ফেরানোর উদ্যোগ। সরকারের প্রথম 6 মাসে দেশের সামগ্রিক অর্থনীতিতে মিলেছে কিছুটা স্বস্তি। উৎপাদন ও রপ্তানিতে বহমান গতির মধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট। তা সত্ত্বেও অর্থনীতির অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক আমদানিতে এসেছে গতি। যদিও নতুন কারখানা স্থাপন, মূলধনী যন্ত্রপাতি কিংবা শিল্পের কাঁচামাল আমদানিতে আসেনি কাঙ্ক্ষিত গতি। গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13% ঘরে, 1 বছরের ব্যবধানে তা নেমেছে অর্ধেকেরও নিচে। 33 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির গতিও। চ্যালেঞ্জটা সহজ হয়ে যায় যদি অর্থনীতি সম্প্রসারিত হয়, রেভিনিউ বেসটা যদি বাড়ে, তো ওইটা বাড়ানোর জন্য আপনার দরকার হবে কাঠামোগত সংস্কার। যদিও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $27.28 বিলিয়ন। এ সময়ে রেমিটেন্স বাড়লেও ডলারের বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। গত 6 মাসে নতুন বড় শিল্প কারখানা খুব একটা চালু না হলেও উৎপাদন বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই হয়েছে নিয়মিত। সংকুচিত হয়েছে নির্মাণ খাত। এক্সিস্টিং বিনিয়োগকারীরাই তাদের বিনিয়োগ সীমিত করে দিচ্ছেন এবং নতুন বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্ত নিতে সময় নেবেন। এলএনজি দিয়ে একটা ফিক্স করার চিন্তা, বিপুল পরিমাণ টাকা দিয়ে আনার চিন্তা, এটা সরকারকে আরও বেশি ঋণগ্রস্ত করবে এবং এখান থেকে তার আসলে ফিরে আসা ডিফিকাল্ট হবে। সরকারের প্রথম 6 মাসকে দেখা হচ্ছে বৈদেশিক খাতে স্থিতিশীলতা অর্জন হিসেবে। এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপকে দেখা হচ্ছে এই স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান রূপান্তরের ধাপ হিসেবে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।